নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। স্লুইস গেট সহ বরাক নদীর ভাঙন প্রতিরোধে শীঘ্র ব্যবস্থা গ্রহণ করতে রংপুরে পদযাত্রা ক্ষুব্ধ জনতার। হিন্দুদের উপর নানাভাবে নির্যাতন ও ধর্মান্তকরণের বিরুদ্ধে গান্ধী পার্কে হিন্দু একতা সমাবেশের আয়োজন। শিলচর কাঁঠাল রোড তেমাথায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হত 1, আহত 2। কাবুগঞ্জ বাজারে সড়ক নির্মাণে ধুলো ঝরে নাজেহাল এলাকার জনগণ। নিয়মিত জল দেওয়ার দাবিতে রাস্তায় এলাকার মানুষ। নেতাজির পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন উপলক্ষে রাঙ্গিরখাড়ি পয়েন্টে ভূমি পূজন। এবারে বিস্তারিত খবর। স্লুইস গেট সহ বরাক নদীর ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে রংপুরে পদযাত্রা ক্ষুব্ধ জনগণের। বন্যার জ্বালা আর সহ্য নয়, এর থেকে পরিত্রাণ চাই, কার্যত এই স্লোগান দিয়ে রংপুর এলাকার জনগণ রবিবার বেলা 10টা থেকে এক পদযাত্রায় সামিল হন। উদ্দেশ্য একটাই, বর্ষার আগে রংপুর মাদুর গ্রামের স্লুইস গেট এবং বরাক নদীর ভাঙন প্রতিরোধ ও বাঁধ নির্মাণ করা। দীর্ঘ বছর ধরে রংপুর 3য় খণ্ড মাদুর গ্রামের স্লুইস গেট ভাঙা। বেশ কয়েকবার বিভাগীয় কর্তৃপক্ষকে গেটটির মেরামতের জন্য সড়কপত্র দিয়ে আসা হলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। মধুরা নদীর বাঁধটিও নড়বড়ে। মধুরা নদীতে জলস্ফীতি হলে স্লুইস গেট দিয়ে জল প্রবেশ করে বৃহত্তর রংপুর এলাকা কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। এমনকি স্থানে স্থানে বাঁধের ওপর দিয়ে জল ঢুকে পড়ে। বিভাগীয় কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই দেখে বাধ্য হয়ে এলাকার জনগণ আন্দোলনের পথে পা বাড়িয়েছেন। যদি শীঘ্রই স্লুইস গেট সহ বরাক নদীর ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা। বরাক নদী ও মধুরা নদীর স্লুইস গেটের কাজ অবিলম্বে সংস্কার করতে হবে, নইলে আন্দোলন চলছে, চলবে। বরাক নদীর তিনটি কাজ অবিলম্বে সংস্কার করতে হবে। জানিগঞ্জ এলাকায় কিন্তু আমি আজকে এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছি এই জন্যেই, কারণ এই আন্দোলনের সঙ্গে আমাদের স্বার্থ আছে। তার কারণটা হলো এই যে মধুরার যেটা প্রবলেম, যেটা বললেন যে বাঁধের যে ব্যাপারটা এবং স্লুইস গেটের ব্যাপার, বা ওইদিকে বরাকের ওইদিকে একই অবস্থা, বাঁধের একই অবস্থা। বর্ষার সময় মানুষ বন্যাক্রান্ত হন এবং আমরা দেখেছি যে জাতীয় সড়ক যেটা, এই জাতীয় সড়কও কিন্তু আমরা দেখেছি যে বন্যার জলে ভেসে যায়। এই জাতীয় সড়ক ভেসে যাওয়া মানে আমাদের পক্ষে কিন্তু বিরাট অসুবিধা, কারণ আমাদের উদারবন যেতে লাগে, শালগঙ্গা যেতে লাগে এবং সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের এয়ারপোর্টে যেতে লাগে। কাজেই এরকম অনেকবারই এরকম ঘটনা ঘটেছে যে এয়ারপোর্টে যাওয়াটা আমাদের জন্য সাংঘাতিকভাবে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এটা অনেক দিন থেকে বিকল হইয়া পড়ি আছে আর কি। তো আমরা অনেক ওইটা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের নিকট অনেক লেখালেখি করছি। আমরা করার পরেও কোনো সাড়া পাইছি না। আর আগে ওইটা মেরামতি করলেই চলতো। এরপরে ইয়ের কারণে, অবহেলার কারণে এটা বর্তমানে চূড়ান্ত পর্বে গেছে। এটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। এখন এটার লাগিয়া নতুন করিয়া করতে লাগবে। এটা মেরামতি আর কাজ হইতো না আর কি। আর আমরা আজকের ইয়েটার কারণ হইল যে এখন হইল প্রকৃত সময়। এখন যদি আমরা না করি, ওই সুইচ গেটের কাজ শুরু না করি, তাইলে এই বছরও আমরা আবার জলের তলায় যেতে লাগবো আর কি। যে হ্যাঁ ফ্লাড হয়েছে, কিন্তু এটা আমার ফ্লাডের লগে সম্পর্ক নাই। নদীর জল সামান্য বাড়লেই এই সুইচ গেটের কারণে জলটা ঢুকিয়া এত অঞ্চলটা পুরা বন্যার জলে ডুবে যায় গিয়া, এবং একবার ডুবে না। এই বর্ষার সিজনে আমরা টাইম টু টাইম ধরে 3-4 বার করিয়া আমরা রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে, এবং কেন সবচাইতে প্রবলেম হয় প্রত্যেকের বাড়িতে। এখানে যখন কৃষিজীবী মানুষের সংখ্যাটা বেশি, গরু ছাগল মহিষ এইসব আছে, এরার চলাচলের ব্যবস্থাটাও থাকে না। মানুষের কথা তো বাদই দিলাম, কিন্তু এই পশু পাখিগুলারে আমরা কোনো ধরনের আশ্রয় দিতে ব্যর্থ হই। আমরা দুই দিক থেকে নদীর মধ্যে গেলাম, একদিকে বরাক একদিকে মধুরা। প্রথম অবস্থা হলো বরাকের কোনো এন্ট্রি সিস্টেম নাই, যা বাঁধ আসিল বা যা আসিল বাঙ্গিয়া সব বরাকে গেছে। নদীতে একটু জলস্ফীতি হইলেই আমরা সম্পূর্ণ রংপুর এলাকা
এফেক্টেড। এদিকে মুদ্রা, এদিকে বরাক, মধ্যে আমরা বন্দি। প্লাস গত বছর ওই যে সাইড যেগুলো দেখা গেছে, গত বছর এটা ভাঙ্গা আরম্ভ করছে। তখন আমরা ইয়েতে গিয়া ডিপার্টমেন্টে গিয়ে এটা সম্বন্ধে মারছিলাম বা একটা মেমোরান্ডাম দিচ্ছে তারা। তখন সঙ্গে সঙ্গে জানি বাসটা জলের মধ্যে বাসটি গরম মারছে, কিন্তু এগুলো তো কোনো স্থায়ী সমাধান নাই। এটার একটা প্লেট আছে, বিরাট বড় প্লেটটা সম্পূর্ণ নাই। এটা প্লেট না থাকার কারণে নদীতে একটু জল বাড়ি দিলে নদীর সঙ্গে আমরা আর কি বাদে কোনো কাজ করে না, নদীর সঙ্গে আমরা ডিরেক্ট লিঙ্কেজ। নদী জল বাড়লো আমরা ডুবলাম, কিন্তু বরাকে সেম, বরাকের জল বাড়লো মানে পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডুবলাম। হিন্দুদের উপর নানাভাবে নির্যাতন ও ধর্মান্তকরণের বিরুদ্ধে গান্ধী পার্কে হিন্দু একতা সমাবেশের আয়োজন। সংঘকে যারা দুর্বল মনে করে তাদের মস্তিষ্কই দুর্বল, বিরোধীদের আক্রমণ ডক্টর সুমন কুমারজির। সম্প্রতি দেশ ও বিদেশে হিন্দুদের উপর নানাভাবে নির্যাতন ও ধর্মান্তকরণের ফলে সৃষ্ট পরিস্থিতির উপর পর্যালোচনা করতে আজ রবিবার গান্ধীবাগ পার্কে এক হিন্দু একতা সমাবেশের আয়োজন করে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বৌদ্ধিক আলোচনায় বক্তব্য রাখেন মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঝাড়খণ্ডের সংগঠক ডক্টর সুমন কুমারজি। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার স্বয়ংসেবক শিবব্রত সাহা। বৌদ্ধিক কার্যক্রমটি আয়োজিত হয় এদিন সন্ধ্যায়। মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঝাড়খণ্ডের সংগঠক ডক্টর সুমন কুমারজি বলেন, যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দুর্বল মনে করে আসলে তাদের মস্তিষ্কই দুর্বল। বলেন, সংঘের বিচার দেশের প্রতিটি প্রান্তের মানুষের মনে জায়গা করে নিয়েছে। তিনি আরো বলেন, यही संघ है और संघ को अगर देखना होगा, समझना होगा, प्रत्यक्ष आपको संघ स्थान पर जाना ही पड़ेगा। और कुछ लोग हैं जो समय समय पर हमको मिल जाते हैं, वो सब मार्क्स ना करे मरियम पुत्र के औलादे हैं। वो कहते हैं सुमन जी नाउअडेज संघ दिख नहीं रहा है। तो हमने पूछा तुम उठते कितना बजे हो? कहते 11 बजे 11 AM। और 11 AM में तुम जगोगे तो तुमको शाखा दिखेगा? तो दोनों मुझे लगता संघ कमजोर हो गया है, तुम्हारा दिमाग कमजोर हो गया। तुम 11 बजे उठेगा तो तुमको संस्थान दिखेगा, तुमको स्वयंसेवक दिखेगा शाखा पर? शाखा प्रातः शाखा, सायं शाखा, रात्रि शाखा, साप्ताहिक शाखा होता है। उठे तुमको 11 बजे कौन सा शाखा मिल जाएगा भाई? तो मेरा कहने का तात्पर्य है, अभी भी समय है। विचार परिवार के लोग आपको दस्तक दे रहा है। कौन रस्सी बांध करके हमारे बेटियों को नहीं ले जा रहा है? हमारे बेटिया ही चला जा रहा है। क्या तो नहीं सुमंदा हमें रिजवाনের সাথে যাবে, মাকে ডিসকার্ড করছে, বাপকে ডিসকার্ড করছে, ভাইকে নকার দিচ্ছে, আর বলছে আমি রিজওয়ানের সাথে যাব। তারাও জানে आगे क्या होने वाला है, सूटकेस में पैक होने वाला है। प्रोजेक्ट फ्रीज में काट करके रख दिया जाएगा। इसके बाद भी हमारी बेटियां सुरक्षित नहीं है, हमारी बेटियां जा रही है। मेरे को तो अब कोई रास्ता ही नहीं दिख रहा, मेरे को अब कोई रास्ता नहीं दिख रहा है। और ऐसा ही अगर चलता चला गया तो वो जो बोला था हंस के लिया पाकिस्तान अब लड़के लूंगा हिंदुस्तान, এই জিনিসটা মনে হচ্ছে চরিতার্থ করে নেবে এরা। ওদের এজেন্ডা তো চলছে আর আমাদের নিজের এজেন্ডা কিছুই না। टाइम पास बोले वो टाइम पास कुछ। अरे तुमको अगर नई ताकत है, तुमने अगर सामर्थ नहीं है, तो जैसे ससुरा वो बोलता है मदीने बुला लो मुझे, तो तुम भी जाओ, बोझ बनकर मत रहो। This is not just a mere land, it is our holy motherland. मातृभूमि, पितृभूमि, कर्मभूमि, देवभूमि, मोक्ष भूमि है। हम जिएंगे तो इसके लिए, मरेंगे तो इसके लिए। देश का ये भाग्य अपने सोच लो, भलाओ जिसमें देश का वो काम सब किए चलो। कोई चलता पद चिन्ह को, कोई पद चिन्ह बनाता है और श्रीमा इज्जत की दुनिया में पूजा जाता है। चंद्रगुप्त विजयी, धनानंद विजयी ना, चंद्रगुप्त विजयी, पुष्यमित्र विजयी, খারবেল বিজয়ী, এরা সব হিন্দু নেতা। সম্পূর্ণ ইতিহাস থেকে এটা প্রমাণ করা যাবে, হিন্দু হিসেবে যখন আমরা যুদ্ধ করেছি সম্পূর্ণ ভারতবর্ষকে সামনে রেখে, তখন হিন্দু সতত বিজয়ী হয়েছে। সেই জন্য জেহাদি বর্তমানে আসলে শক্তি মানে জেহাদি ইসলামিক শক্তি।
জিহাদি ইসলামিক শক্তিকে যদি পরাস্ত করতে হয় তাহলে আমি সিলেটি আর আমি বাঙালি বলে হবে না। শিলচর কাঁঠাল রোড ত্রিমুখে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটনায় আহত 2, নিহত 1 তীব্র চাঞ্চল্য। শিলচর কাঁঠাল রোড ত্রিমুখে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 ঘটনাটি সংঘটিত হয় রবিবার দুপুর প্রায় 12টায়। জানা গেছে AS11 EC 9364 নম্বরের একটি ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে কাঁঠাল রোডের প্রবেশ করতে গিয়ে প্রথমে একটি অটোকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় ফের একটি অটোরিকশার পেছনে ধাক্কা মারে। এরপর সড়কের কয়েকজন পথচারীকে গুরুতরভাবে আহত করে দেয়, যার মধ্যে আহত এক ব্যক্তিকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবরে ছুটে যান সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় মৃত ব্যক্তির নাম শেখর দাস শীষে হাইলাকান্দি জেলার জানকী বাজারের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেছে এবং ঘটনায় আহত 2 ব্যক্তি আমির হোসেন লস্কর ও নিজামুদ্দিন বরভুইয়াকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে পুলিশ ঘাতক ম্যাজিক গাড়ি সহ চালককে আটক করেছে বলে সূত্রে খবর পাওয়া গেছে। গাড়িটা ওই দিক থেকে আইছে পুলিশ আমার এখানে একটা অটো আসছে, এটার মাঝে অটোর মাঝে মারছে। অটোত মারার লোকে এখানে 1 জন না 2 জন জখম করে দিয়েছে। করার পরে গিয়া হে গাড়িটার ওইদিকে ওই অটোটার পিছনে মারছে। আরেকটা আছে অটো, এটার মাঝে প্যাসেঞ্জার একটা আছে, আর লোকে আর প্যাসেঞ্জারটা সামনে থেকে পড়ে গেছে গিয়া আর হে কিনা করছে গাড়ি আর উপরে যে নিলে আর কি দেবো তো এত আছে 2টা গাড়ি জখম হয়েছে, আর মানুষ মনে হয় 3 জন জখম হয়েছে, টোটাল 3 জন জখম হয়েছে। ওদিক থেকে গাড়িটা আইছে, ওই যে ম্যাজিক গাড়িটা আইয়া ওটা মারছে, মারার সামনে আরেকটা অটো ওটা মারছে, ওটার পিছনে একটা মানে ছেলে আসলো, এরা জখম করছে, পাউনো ভাঙছে। এরপরে বাইকে যেতে সময় এটাতে কিরকম মারছে আমি দেখছি। সড়ক নির্মাণের লরিগুলো চলাচলের ফলে ধুলোঝড়ে নাজেহাল কাবুগঞ্জ বাজার এলাকার জনগণ। ধুলোঝড়ে নাজেহাল কাবুগঞ্জ বাজার এলাকার জনগণ। ভারতমালার সড়ক নির্মাণের পাথর বালু বোঝাই লরি চলাচলের ফলে দক্ষিণ কাছের কাবুগঞ্জ বাজারে 306 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দোকানপাট ইত্যাদি প্রায় সময় ধুলোঝড়ের জন্য বন্ধ করতে হয়। এ নিয়ে বাজারে স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ীরা ভারতমালার নির্মাণ সংস্থা লরি আটকে প্রতিবাদ সাব্যস্ত করলে আধ ঘন্টার পর জাতীয় সড়কে জল ঢালা হয়। তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নির্মাণ সংস্থার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বলেন, প্রতিবাদ সাব্যস্ত করলে 2-1 দিন জল ঢেলে এরপর ভুলে যান। এমত অবস্থায় তারা বেশিরভাগ দিন দোকানপাট বন্ধ করতে হয়। এছাড়া নানান রোগের শিকার হচ্ছেন অনেকেই। প্রতিদিন অন্তত 2 বার করে জল দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষুব্ধ জনগণ। মানে ফোন করলে ফোনও তো রিসিভ করে না, আর ফোন মারা হয়, ফোন তো রিসিভ সকালবেলা এক সাইড মারে যায় গিয়া, 2 সাইড মারে না। কোম্পানিকে ফোন মারলে তারা ফোন রিসিভ করে না। ড্রাইভারকে ফোন মারলে ড্রাইভারে কোম্পানির ফোন মারো, আমরা জানি একবার মারা কথা হয়, এক সাইডও মারে 2 সাইড মারে না। সারাদিন মাস্ক লাগাই কাজ মানে পেজনার করতে লাগে। এইটা মানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি না। পরের দিন একদিন আটকানির পরে পরের দিন জল মারবো, পরের দিন নাই, 3 দিন 4 দিন নাই, ওরকম অবস্থা। এগুলা অবস্থা নাই, একদম বরবাদ। এখন আমরা কাবুগঞ্জ বাজারে ব্যবসায়ী এবং জনসাধারণ খুব বেশি ভুক্তভোগী, কারণ আমরা রাস্তাটার অবস্থাও নাই, আর রাস্তাও নাই, আর তুলার যা পর্যন্ত অবস্থা, আমরা কেমনে চলতাম অবস্থা। আমরা যে রাত্রে করে যাওয়ার পরে আমরা সর্দি মনে হয় না, আমরা এই সারা বছর থেকে আমরা কমছে করি। আর এই তুলার লেগে আমরা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করি আর যে তারা আপনারা কিছু করুক না করুক, রাস্তা যদি ঠিক করিয়া নাও পারবেন, এটলিস্ট ডেইলি যদি জলের সুবন্দোবস্তটা করিয়া দিন, আমরা মনে খুব উপকৃত হইব, আমরা মনে একটু জীবনে মনে একটু আয়ু মনে বাড়বো। আর আমরা এই পরিস্থিতি আমরা মানে আমরা গলায়ও যেটা নিশ্চয় মনে 15-20 বছর কমে গেছে কি আমরা ওখানটা দয়া করে অনুরোধ করি আর যে আমরা এই একটা দ্রুত ব্যবস্থা করে দেওয়ার জন্য লাগিয়া হইল যে আমরা কাবুগঞ্জ বাজারে যখন জল রীতিমতো দেওয়া হয় না, রাস্তাঘাটে যে ধুলা হয়েছে, আমরা দোকানদারি করা একদম অসম্ভব হয়ে দাঁড়াইছে। আমরা প্রশাসনের কাছে দাবি হইল যে কমসে কম 2 টাইম জল দেওয়া। আমরা এই কয়েকদিনটা গিয়া আমরা যন্ত্র প্রশাসনের গাড়ি বন্ধ করলে তারা গাড়ি পাঠায়, জলের গাড়ি পাঠায়, আমরা জল দেও না। আর একটা গাড়ি যাওয়ার পরে পিছন থেকে যেমন একদম সারা পুষিয়া উঠে একদম সাদা কিছু দেখা যায় না। আমরা প্রশাসনের কাছে ওটাও আমরা বারবার মানে দাবি রইল যে
কমসে কম 2 টাইম জল দেওয়া হইতো। আর এইরকম যদি না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হইব, সম্পূর্ণ গাড়ি ব্লক করে রাস্তা ব্লক করতে বাধ্য হইব। ওটা আমরা প্রশাসনের কাছে দাবি হইল যাতে আমরা 2 টাইম বেশি বাজার না, আমরা 2 টাইম কমসে কম জল পাইলে আমরা একটু অ্যাডজাস্ট করে চলতে পারলাম। যে গাড়িতে জল দেওয়া মানে আইসে যে ওইটাও মানে আমরা গাড়ি আটকানোর পরে তারপরে তারা আধা ঘন্টার পরে গাড়িটা তারা জলের গাড়িটা পাঠানো হয়েছে, তারপরে মানে জল দেওয়া হয়েছে। তারা গাড়ি ছাড়ার জন্য মানে শুধু জলটা মানে জলের গাড়িটা মানে পাঠানো হয়েছে। আর সুপারভাইজারের সঙ্গে কথা কইছি, সুপারভাইজার বললো এখন ডেইলি দিব 2 টাইম। আমি কইলাম যখন সুপারভাইজারও গেছে ফোনে, আপনারা তো শুধু কও কিন্তু একদিন করিয়া আর পরের দিন থেকে আও না। এখন দেখো মাল মানে দোকানদারি করা মানে অসুবিধা তো সারি দেও। এখন যেগুলা মানে যেরকম যে দুলা যে হইছে এখন মানে আমরা মানে কাশি সর্দি জ্বর আমরা শ্বাস লইতে পারি না, আমরা ও অবস্থায় আছি এখন। এর জন্য আমরা মানে প্রশাসনের কাছে আমরা অনুরোধ রইল যে আমরা শীঘ্রই এই মানে কাজটা আমরা ডেইলি জলটা 2-3 বার মানে দেওয়ার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন উপলক্ষে রাঙ্গিরখাড়ি পয়েন্টে ভূমি পূজন। শিলচর রাঙ্গিরখাড়ি ঐতিহ্যবাহী বিজড়িত নেতাজি মূর্তিকে সরিয়ে সেখানে পূর্ণাঙ্গ আকারে 9 ফুট 5 ইঞ্চি ও মূর্তি 10 ফিট সহ মিলিয়ে 19 ফিট 50 ইঞ্চির পূর্ণাঙ্গ নেতাজি মূর্তি প্রতিস্থাপন করা হবে। আগামী বছরের 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনকে মাথায় রেখে ভূমি পূজনের মাধ্যমে সেই বহু প্রতীক্ষিত নির্মাণ কাজের সূচনা করা হয় রবিবার। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ শহরের বিশিষ্ট নাগরিকরা ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেন। পূজা শেষে বিধায়ক জানান, বাস্তুকার সৌগত সোমের ডিজাইন করা অত্যাধুনিক রটারি এলাকায় নির্মাণ করা হবে। তার মধ্যে বসানো হবে 19 ফিট 5 ইঞ্চি উচ্চ নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাঙ্গ মূর্তিটি। পুরনো মূর্তিকে সরিয়ে তা গান্ধীবাগ উদ্যানের সামনে পুনর্স্থাপন করা হবে। নির্ধারিত সময়ের আগে যদি কোনো কারণে কাজ সম্পূর্ণ না হয় তাহলে 23শে জানুয়ারি শিলচরের জনগণ গান্ধীবাগ উদ্যানে গিয়ে নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। বিধায়ক আরও জানান, জনবহুল এই এলাকায় কাজ শুরু হলে মানুষ কিছুটা সমস্যার সম্মুখীন হবে। অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে কোষাধ্যক্ষ রুদ্রনারায়ণ গুপ্ত, বাস্তুকার সৌগত সোম, অংশুকুমার রায়, জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, দেবাশিস সোম ও মৃদুল মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাস্তু পুরুষ নমস্তে বস্তু ভূসজ্জা নিরত প্রভব। আবেগিক তার কারণে বললাম যে এত পুরনো একটা মূর্তিকে আমরা আজকে নিয়ে যাব, সত্যিকার অর্থে আমরা মনে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই মূর্তিকে আমরা সম্পূর্ণ সম্মান দিয়ে আমরা ইতিমধ্যে নির্ধারণ করেছি শিলচরবাসী সকলের উপদেশক্রমে আমরা গান্ধী পার্কে গান্ধী ভবনের সামনে একটা বেস বানিয়েছি, যেখানে এই মূর্তিকে নিয়ে আজকে আমরা নিয়ে যাব, গিয়ে এখানে পুনঃস্থাপন করব। হয়তো সেটা কিছুদিনের জন্য, আগামী দিনে শিলচরবাসীর পরামর্শক্রমে আমরা এই নেতাজি মূর্তিকে কোন জায়গায় আবার পার্মানেন্টলি সেটা পুনঃস্থাপন করতে পারি সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তক্রমে আমরা এই কাজে হাত দেব। তার আগে আমরা জানি যে আজকে আমরা বলেছি যে আগামী 23 জানুয়ারি 2024 এই দিনটাকে সামনে রেখে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটিতে কাজ শুরু করেছে, যাতে আমরা ওই দিনটাতে নেতাজি মূর্তিকে আমরা পুনঃস্থাপন করতে পারি। যাই হোক, এটা আপনাদের সহযোগিতা ও ভগবানের আশীর্বাদে হয়তো এই দিন হবে বা কোন দিন হবে এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু 23 জানুয়ারি আমরা 2024কে সামনে রেখে 2025কে সামনে রেখে 23 জানুয়ারি 2025কে সামনে রেখে আমরা এই কাজে হাত দিয়েছি। আশা রাখছি যে সকলের আশীর্বাদে হয়তো আমরা আমাদের টার্গেটে আমরা যেতে সক্ষম হব। তার মধ্যে আমরা বলে রাখছি যে এই কাজের ব্যাপার যে কাজ শুরু হয়েছে, যে রোটারিটা, এই রোটারিটা এখানে জানেন যে আমরা
স্বগত সোম রয়েছেন, ইঞ্জিনিয়ার সাহেব, উনি ডিজাইন করেছেন। তো ভূমি পূজনের পরেই পুরো মুহূর্তে আমরা দেখেছি ওনার মিস্ত্রি এসে গেছেন, ওনার যারা স্টাফ এসে গেছেন, ওনারা কাজ শুরু করবেন। তো এই যে কাজ, এই কাজে আমরা জানি যে অনেকটা সময় লাগবে। রাঙ্গিরখাড়ি একদম মেন পয়েন্টে কাজটা শুরু হয়েছে। যাই হোক, আমরা টার্গেটে যাতে 23 তারিখে আমরা এটাকে পুনঃস্থাপন করতে পারি, তার জন্য আশীর্বাদ যাতে সকলে দর্শন করেন। যদি কোনো কারণে এই ডেট আমরা মিস হয়, তাহলে আমরা 23 জানুয়ারি যাতে নেতাজিকে সসম্মানে আমরা রেখে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারি, তার জন্য আমরা গান্ধী পার্কে এই নেতাজি স্ট্যাচুকে আমরা আবার পুনঃস্থাপন করছি। এইভাবে মোটামুটি পরিকল্পনা আমাদের রয়েছে। এই মুহূর্তে আমরা বললাম, আপনাদের সকলের জানা আছে যে আমরা বারবার বলছি যে পেডেস্ট্রাল সেটা 9.5 ফিট আর মূর্তি 10 ফিট, তার মানে 19.5 ফুট উঁচু একটা মূর্তি এখানে বসতে চলছে। আর তারাপুর সাপমালা দখলমুক্ত করতে রবিবার তারাপুর 28 নম্বর ওয়ার্ডে এক নাগরিক সভার আয়োজন। তারাপুরের সাপমালা দখল মুক্ত করতে আজ রবিবার তারাপুর 28 নম্বর ওয়ার্ডে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। তারাপুরের সাপমালা দখল মুক্ত করতে সংকল্পবদ্ধ হন উপস্থিত নাগরিকরা। প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলনে নামার হুমকিও দেন তারা। তারাপুর রেলগেটের পাশের মাঠে অনুষ্ঠিত নাগরিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, এই সাপনালা সেটেলমেন্টের ম্যাপে রয়েছে, কিন্তু বর্তমানে বেদখল রয়েছে। তাদের অভিযোগ, সেটেলমেন্টের ম্যাপে এসব নির্দিষ্ট করে দেওয়া আছে, কিন্তু বারবার আবেদন নিবেদনের পরও কোনো কাজ হচ্ছে না। এদিনের সভায় উপস্থিত ছিলেন 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী। তিনি বলেন, প্রশাসন বিষয়টি দেখছে, ড্রেনটি যাতে উপযুক্ত ডিমার্কেশন হয় সে বিষয়ে তিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে কথা বলবেন বলে জানান। উপস্থিত ছিলেন শোলগিরি নারায়ণ, জীবন দেবনাথ, নিখিল বৈষ্ণব, মানিক পাল, বাপন দেবনাথ, মোহন চক্রবর্তী প্রমুখ। মানুষের সঙ্গে বিবাদ, একে আমাদের গৈরিকের সংস্কৃতি। আমরা হিমালয় থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে ব্রহ্মদেশ পর্যন্ত ভারতবর্ষের যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসীমা, এই পরিসীমাতে এক কথায় যদি আমরা বলি যে 1925-তে ডক্টর হেডগোয়ার থেকে আরম্ভ করে আজকে কিন্তু কিছুটা অন্তত হিন্দু জাগরণ এসেছে। আর এই মুহূর্তে আমরা কি দেখছি, যে গৈরিক পোশাক পরে, যে গৈরিক মানে আমরা বলি ত্যাগী অমৃত নয়তো ভোগ, এই কথাকে যারা স্বীকার করে তারা গৈরিক ভূষণ পরে সন্ন্যাসী হয়ে ঘর বাড়ি ছেড়ে আর ঈশ্বরের আরাধনায় বেরিয়ে যায়। আর আজকে আমরা দেখছি আমাদের গৈরিক রংকে এমন ভাবে তারা অপমান করছে যে গৈরিক রং পড়েছে, গাঞ্জা খাচ্ছে। গৈরিক কিছু কাজকে অবহেলা করি এবং এই ছোট্ট ছোট্ট কাজ ভেবে অবহেলা করি এবং এই কাজগুলা গিয়ে পড়ে একটা বিশাল আকার, যেটা এখানে হচ্ছে। আমি এই ব্যাপারে অনেক দিন থেকে এই নালা নিয়ে আলাপ করছি এবং এই নালা নিয়ে আবার মিথ্যা প্রপাগান্ডাও হচ্ছে। এই নালা এমন একটা নালা, যে নালা তারপর পার্ট 7 এবং পার্ট 8-এর যত ছোট ছোট নালার কানেকশন, এই নালার মারফতে দেশে জল গিয়ে মালিন বিলে পড়ে। শিলচর শহর যেভাবে জলমগ্ন হয় বৃষ্টিতে, আমাদের সেই দুরবস্থা হবে। মধ্যে মধ্যে যদি আমাদের কালভার্ট না থাকে, তাহলে এদিকে যারা মানুষ থাকবেন তাদের বাড়িঘর ডুবে যাবে। তো সেই কথাগুলো চিন্তা ভাবনা করে আমরা 4টা কালভার্ট ধরে আর রাস্তার এস্টিমেট বানিয়ে দিয়েছি। প্রথম ফেজে আমাদের 18 লক্ষ টাকা এসছে, আগামী দিনে আরও টাকা আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে আজকে আমরা এখানে বসেছি, যে ড্রেন, যে জমা জল বা বৃষ্টি দিলে যে জলটা আমাদের বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা এখানে ছিল, সেই ড্রেনের আউটলেটটা বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে আজকের এই সভায় কথা দিতে পারি, বিগত দিনে এটা নিয়ে অনেক প্রচেষ্টা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কাজটা হয়নি। যার কারণগুলো আমি যদি না বলি তাহলে আপনারা হয়তো ভুল বুঝবেন। এটা নিয়ে 2-3 বার আলাপ আলোচনা হয়েছিল। অ্যাকর্ডিংলি আমি তৎকালীন যিনি ডিডিসি ছিলেন রাজীব রায়ের সাথে আমার মিটিং হয়েছিল এবং রাজীব রায়কে আমরা বলেছিলাম যে এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। উনি সেটেলমেন্টকেও বলেছিলেন, কিন্তু উনি বলার কয়েকদিনের মধ্যেই সেটেলমেন্ট অফিসার যিনি ছিলেন আগে, সেই সেটেলমেন্ট অফিসারে ট্রান্সফার হয়ে যায়।
নতুন সেটেলমেন্ট অফিসার আসার পর ওনার সাথে বসার জন্য, ওনার সাথে কথা বলার জন্য যে প্রয়োজনের সময় ছিল তার মধ্যে আমাদের ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, এমপি ইলেকশনের নোটিফিকেশন এসে যায়, আর সেজন্য সেই সার্কেল অফিসার এই বিষয়টাতে আর খুব বেশি সময় দিতে পারেননি। যে এটা আমাদের সরকারের মাথায় রয়েছে এবং আপনাদের এই বিষয়ে কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে 2 দিবসীয় বরাক উপত্যকা ভিত্তিক ধামাইল প্রতিযোগিতার সমাপ্তি হলো। সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে শিলচর শিশু উদ্যানে শনিবার শুরু হওয়া 2 দিবসীয় বরাক উপত্যকা ভিত্তিক সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা রবিবার সমাপ্তি হলো। এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজয়ীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, শনিবার বেলা 11টায় প্রদীপ প্রজ্বলন করে 2 দিবসীয় অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় হোজাইয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী। অনুষ্ঠানে আসাম সরকারের মন্ত্রীদ্বয় যথাক্রমে কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কমলাক্ষ দে পুরকায়স্থ, সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। স্ত্রী সুনন্দা নন্দী পুরকায়স্থের লেখা ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন খাতার প্রতি পাতায় পুস্তকের উন্মোচন। স্ত্রী সুনন্দা নন্দী পুরকায়স্থের লেখা ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন খাতার প্রতি পাতায় পুস্তকের উন্মোচন হয় রবিবার। আজ শিলচরের এক অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুস্তক উন্মোচিত হয়। জীবন খাতার প্রতি পাতায় পুস্তকের উন্মোচন করেন বরাক নন্দিনীর সভাপতি সুমিতা দত্ত। উপস্থিত ছিলেন অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, কবি সাংবাদিক অতীন দাস, অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য, ডক্টর দেবীদাস দত্ত, ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থ, অধ্যাপক বিশুতোষ চৌধুরী, ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য প্রমুখ। সুনন্দা নন্দী পুরকায়স্থের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন খাতার প্রতি পাতায় ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বলে জানান পুস্তকের লেখিকা তথা সুজিতবাবুর স্ত্রী সুনন্দা নন্দী পুরকায়স্থ। ব্যক্তি, চিকিৎসক ও সমাজসেবক হিসেবে সুজিত নন্দী পুরকায়স্থের জীবনের বিভিন্ন দিক এদিনের আলোচনায় উঠে আসে বক্তাদের বক্তব্যে। তিনি সাহিত্য চর্চা কেন্দ্রের একজন সদস্য হিসাবে একটি কথা আপনাদের কাছে বলতে চাই। সেটা হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয়া অনুরূপা বিশ্বাস, যিনি ছিলেন এই সংগঠনের প্রাণ কেন্দ্র, তিনি বলতেন পুস্তক উন্মোচন হচ্ছে আমাদের অতি পবিত্র একটি অনুষ্ঠান, যাকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করা উচিত। শুধুমাত্র মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য, তাদের মনের সকল দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে দৃঢ়তার সঙ্গে নিজেদের মনের কথা ব্যক্ত করার জন্য যে শক্তিশালী সংগঠনটি গড়ে তুলেছিলেন তিনি খুব অল্প সময়ের মধ্যে, সেটিকে ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব, এই যেন হয় আমাদের পণ। আমার একটি গল্প সংকলনের ভূমিকা লিখতে গিয়ে তিনি বলেছিলেন, নারীর একই অঙ্গে কত না রূপ, মা, বোন, স্ত্রী, কন্যা, পুত্রবধূ, শাশুড়ি, কত ভাবেই না জড়িয়ে থাকে তার জীবন। একটি মেয়েকে জীবনে কতটা যে স্তর পেরিয়ে আসতে হয়, কত রকমের অভিজ্ঞতা কুড়োতে হয়, সেই সব অভিজ্ঞতা সবসময় মধুর হয় না। আমাদের খুব আনন্দ আজকে একটা এরকম বই উন্মোচন করতে পেরে, যেটা সচরাচর আমরা পাই না। আমরা ওর নামটা দেয়নি আমার স্বামী সুজিত নন্দী পুরকায়স্থ বলে, ডক্টর সুজিত নেয়নি, কিন্তু আমাদের ইদানিংকালে ওকে আমরা পেতাম না। যখনই বলতাম ও বলতো তান্ডে লইয়া একটা বই লিখছি। তাই ওই তান্ডে নিয়ে একটা বই লেখা, সেটাই আজকে প্রকাশিত হলো। এবং আমি ঘটনাক্রমে কিছু কিছু কথা বলবো যে এই বইটা যে কিরকম হতে পারে তার অন্তর্বহনে আমাদের ঢোকার সৌভাগ্য হয়নি, কিন্তু সুনন্দার মুখে মুখে আমরা যে নন্দী পুরকায়স্থকে চিনেছি সেই কথাটা একটু একটু বলবো। সেটা সচরাচরের কাহিনী নয়। প্রথম নন্দী পুরকায়স্থের কথা বলি। ডক্টর নন্দী পুরকায়স্থকে আমি দেখেছি 1971 সালে, যখন সিভিল হসপিটাল মেডিকেল কলেজে রূপান্তরিত হচ্ছে, একদম ইয়াং।
ডক্টর নন্দী পুরকায়স্থ এবং ডক্টর দেশমুখ কি অক্লান্ত পরিশ্রম করছেন। আজকে আমি হিসেব করছিলাম, তখন কি ওদের বিয়ে হয়ে গেছিল, তাহলে কি 50 বছর হচ্ছে, এরকম একটা ধারণা কিন্তু আমার মনের মধ্যে আসছিল। আমিও এরকম পাইনি। আপনারা সবাই জানেন যে নন্দিনী ছাত্র চর্চা কেন্দ্রের সক্রিয় সদস্য হলেন সুরেন্দ্রানন্দ পুরকায়স্থ। তিনি এখনো এত কর্মব্যস্ততার মধ্যেও তার সাহিত্য চর্চা নিরলস চালিয়ে যাচ্ছেন। তিনি উইমেন্স কলেজের একজন স্বনামধন্য অধ্যাপিকা ছিলেন। তাছাড়া খুব ভালো প্রশাসনিক হিসাবে কাজ করেছেন। তিনি জনশিক্ষণ কেন্দ্রের, কেন্দ্রীয় সরকারের জনশিক্ষণ কেন্দ্রের তিনি 3 বছর ডাইরেক্টর ছিলেন ও ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামের একজন সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও নর্থ ইস্ট জুবিনাইল জাস্টিস কোর্টের তিনি একজন মেম্বার ছিলেন এবং বহু সামাজিক সংস্থার সঙ্গে এখনো যুক্ত। আর বৌদি উল্লেখ করেছেন যে ওনার অনেক লেখা বই, তার মধ্যে কয়েকটি পড়ার আমার সৌভাগ্য হয়েছে, যেমন 10টি মেয়ের গল্প। যারা পড়েছেন মনে রেখেছেন, হয়তো খুব মনে দাগ কাটে। একটি বইয়ের উন্মোচনী অনুষ্ঠানে, এবং যিনি লিখেছেন সাহিত্য জগতে তিনিও অত্যন্ত সুপরিচিত, ডক্টর সুরেন্দ্রানন্দ পুরকায়স্থ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তার একাধিক গল্প সংকলন এবং উপন্যাস প্রকাশিত হয়েছে। সেই সুবাদে তার লেখার সঙ্গে পরিচিত, কাজে আমি স্থির নিশ্চিত এই বইটিও প্রসাদ সম্পন্ন হবে। এখন যাকে নিয়ে লেখা বই, তার সম্পর্কে আমার ব্যক্তিগত দু একটা অভিজ্ঞতা বলছি। খুব ছোটবেলা থেকে আমি তার নাম জানতাম, কারণ তিনি যে অঞ্চলের মানুষ, অর্থাৎ পাতারঘাটে, তার থেকে 9 কিলোমিটার দূরে একটা চা বাগান, বৈঠাখাল, সেখানে আমার বাবা চাকরি করতেন। তিনি ছিলেন ডাক্তার এবং ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থের পিতা বৈঠাখাল বাগান থেকে একটা হরিণের বাচ্চা। কাছাড়ের কালাইন কোনাপাড়া চা বাগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাগান শ্রমিক। কালাইনের কোনাপাড়া চা বাগানে রবিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাগান শ্রমিক। জানা গেছে, দ্রুত গতিতে আসা একটি অল্টো বাহন সড়ক দিয়ে যাওয়ার সময় বধূ কর্মকার নামে এক শ্রমিককে ধাক্কা মারে, ফলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সেই শ্রমিক। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে আহত শ্রমিককে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শ্রমিকের অবস্থা সংকটজনক দেখে তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে বধূ কর্মকার নামের সেই শ্রমিকের। এদিকে দুর্ঘটনা সংঘটিত করার পর অল্টো বাহনটি ছেড়ে পালিয়ে যায় ঘাতক চালক। পুলিশ বাহন চালককে খুঁজে বের করতে জোর তল্লাশি শুরু করেছে বলে এদিন খবর পাওয়া গেছে। দশমবারের মতো ডক্টর লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত শনিবার। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের উদ্যোগে 28শে ডিসেম্বর শনিবার শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে দশমবারের মতো ডক্টর লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সাংবাদিক, ক্রীড়াবিদ, সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের মোট 18 জন গুণীজনদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন উদ্যোক্তারা। এছাড়াও ইন্ডিয়ান আইডলের মৈতালি সোম, নাট্য ব্যক্তিত্ব অজয় রায় সহ 2টি বিদ্যালয়কেও সম্মাননা তুলে দেন খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আজকে ডক্টর লুৎফুর রহমান স্মৃতি সম্মাননা প্রদান করেছি। প্রতি বছরই আমরা এটা করে থাকি, গত 9 বছর যাবত আমরা এটা করে আসছি। এইবার আমাদের এটা 10ম সংস্করণ।
আমরা খুঁজের পক্ষ থেকে আয়োজন করে থাকি এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গকে, বিশিষ্ট ব্যক্তিবর্গকে, খেলাধুলাই হোক, নাট্য জগতেই হোক, সাংস্কৃতিক জগতেই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে আমরা সম্মাননা করে থাকি। এই বছর আমরা 18 জন সেইরকম ব্যক্তি এবং সংস্থাকে সম্মাননা জানিয়েছি এবং ভবিষ্যতেও আমরা এরকম করার আশা রাখছি। এবং এই কাজ করতে গিয়ে আমরা যেভাবে সবার সহযোগিতা, সাহায্য পেয়ে থাকি সেটা অভূতপূর্ব এবং আমরা যে এটা আয়োজন করতে পারি সেটা অনেকেরই সাহায্যের দ্বারা আমাদের পক্ষে সম্ভব হয়। নাহলে আমরা ছোট সংস্থা, এই সংস্থার পক্ষে এই কাজ করা অত্যন্ত কঠিন এবং আমরা সুচারুভাবে সেটা সম্পাদনা করতে পারছি, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্য। রবিবার বরখোলা শেডো সংস্থার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গঠিত হয় 13 সদস্যের একটি কার্যকারী কমিটি। রবিবার বরখোলা শেডো সংস্থার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংস্থার বিগত দিনের আয় ব্যয় হিসেব নিকেশ তুলে ধরেন সংস্থার সম্পাদক অজিত দাস। পরে সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে সত্যব্রত দে ও সম্পাদক মনোনীত করা হয় অজিত দাসকে। একই সঙ্গে 13 সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়াও এদিনের সভায় আগামী দিনের বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়। বিশেষ করে এলাকার আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে কর্মসংস্থান স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের সভায়। বড়লা থানারের ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয় আজকে আমরা প্রস্তাব নিছি, আমাদের সাধারণ সভায় নেওয়া হয়েছে। এটা আজকের সভা আরও প্রস্তাবগুলি নেওয়া হয়েছে যাতে আমরা এলাকার মানুষের ট্রেনিং, মানে বেকার যুবক যুবতীরা ট্রেনিং দেওয়ানি যায়, প্রশিক্ষণ দেওয়া যায়, এই ধরনের ট্রেনিং সেন্টার করারও একটা পরিকল্পনা আমাদের আজকে সাধারণ সভা গ্রহণ করা হয়েছে। সাধারণ সভা অনুষ্ঠিত হয় সুব্রতদের সভাপতিত্বে। তো আজকে আমরা এই 2 বছর সম্পাদকীয় প্রতিবেদন এবং আমার অ্যাকাউন্টেন্টের দ্বারা আমরা রায়বের হিসাব এই সভা তুলে ধরা হয়েছে। এবং এই বছর আমরা কিছু পরিকল্পনা নিছি বড়লা বিভিন্ন ডেভেলপমেন্টের বিষয়, যে আমরা বিগত দিনে বন্যার সময় যেগুলো কাজ করছি এগুলো তো আমরা তুলে ধরছি। এবং যে পরিকল্পনা নিয়েছি, যেমন আমাদের আসামে মুখ্যমন্ত্রী বরাকের উপত্যকায় একটা উন্নয়ন বিভাগ করছেন এবং এখানে মন্ত্রী কৌশিক রায়রে দেওয়া হয়েছে মহাশয়রে। আমরা ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে এবং উনারে আমাদের বড়লাতে শেডো সংস্থা নিয়ে একটা সম্বর্ধনা দেওয়া এবং আমরা বড়লার কিছু জ্বলন্ত সমস্যা, যেমন আমাদের একটা 100 বেডের একটা হসপিটালের দাবি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। স্লুইস গেট সহ বরাক নদীর ভাঙন প্রতিরোধে শীঘ্র ব্যবস্থা গ্রহণ করতে রংপুরে পদযাত্রা ক্ষুব্ধ জনতার। হিন্দুদের উপর নানাভাবে নির্যাতন ও ধর্মান্তকরণের বিরুদ্ধে গান্ধী পার্কে হিন্দু একতা সমাবেশের আয়োজন। শিলচর কাঁঠাল রোড তেমাথায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হত 1, আহত 2। কাবুগঞ্জ বাজারে সড়ক নির্মাণে ধুলো ঝরে নাজেহাল এলাকার জনগণ। নিয়মিত জল দেওয়ার দাবিতে রাস্তায় এলাকার মানুষ। নেতাজির পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন উপলক্ষে রাঙ্গেরখাড়ি পয়েন্টে ভূমি পূজন। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।